ধপ করে বিছানার উপর বসে পড়ে আলো। কিছুক্ষণ পর ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, এর থেকে আপনি ওকে মেরে ফেলছেন না কেন? আমাকে ছেড়ে দিলে আমি আপনার নামে মামলা করব বলে ভয় পাচ্ছেন? তবে আমাকে মেরে দিন, সবকিছু ধামাচাপা পড়ে যাবে। তবু এই জঘন্য খেলাটা বন্ধ করুন। কাঁদতে থাকে আলো। শামিন কয়েক মুহূর্ত আলোকে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। অসময়ে শামিনের নাম্বার দেখে ফুয়াদ মুখে কারান্ত শব্দ করে। ফোনটা রিসিভ করে কানে ধরে বিরক্ত ভঙ্গিতে বলে, তুই, তোর বউ, তোর রাজনীতি, তোর প্রতিশোধ ছাড়াও আমার আর একটা জীবন আছে সামিন। বাড়িতে এসেও একটু শান্তিতে থাকতে পারবো না আমি? মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে, আমি ব্যতিক্রম, তাই বিয়ে করেছি। ঠান্ডা গলায় বলে শামিন। ফুয়াদ বলে, কি হয়েছে, ঝেড়ে কাশো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করবো এখন? ভালোবাসার কথা বললাম, কত নরম গলায় বললাম, চর মেরেছে, এখন কাঁদতে বসে গিয়েছে। ফুয়াদ শামিনকে বিদ্রুপ করে বলে, তো তুই আমাকে ফোন দিচ্ছিস কেন? তুই তো ইয়াসার মির্জা, যার কাছে স্ত্রী কেবল বিছানার সৌন্দর্য। সে কেন স্ত্রীর চর হজম করে নেবে? ওকেও চর মার, জোর জবরদস্তি কর। কত বড় সাহস ওর! তোকে ভালোবাসবে না, ইয়াসার মির্জাকে ভালোবাসবে না? ওর হাত পা বেঁধে মার, চর মেরে ওর মুখ থেকে ভালোবাসি কথাটা বের কর। ফুয়াদ রাগে কাঁপতে থাকে কথাটি বলে। শামিন নিস্তেজ কণ্ঠে বলে, বাজে না বকে কিছু একটা সাজেশন দে ভাই, আমি পুরো এলোমেলো হয়ে যাচ্ছি। তুই মর। ফুয়াদ ফোন কেটে দেয়। শামিন চুপচাপ নিচতলার বারান্দায় দাঁড়িয়ে থাকে। কিছু সময় যেতেই তার কাছে রনির ফোন আসে। শামিন ফোনটা রিসিভ করে কানে ধরে। ঘরের বাইরে থেকে ঈশিতা উকি দেয়। আলো হাঁটুতে মাথা ঠেকিয়ে কাঁদছে। ঈশিতা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে ঘরের ভিতরে ঢোকে। আলোর পাশে বসে আলোর মাথায় হাত রাখে। কান্না থামিয়ে আলো তাকায়। ঈশিতা কোনো কথা বলে না। আলো চোখের পানি মোছে। তারপর ধরা গলায় বলে, আপনার ভাইকে বলুন আমায় মেরে ফেলতে, দোহাই আপনার। ঈশিতা কিছু বলতে যাবে তখনই শামিন হন্তদন্ত হয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, তুমি আমার সাথে চলো আলো, তোমার বাবা একটু অসুস্থ। ড্রাইভ করতে করতে শামিন আর চোখে আলোকে দেখে। শাড়ির আঁচল মুখে চেপে ধরে অঝোর ধারায় কাঁদছে আলো। বেশ মায়া হচ্ছে আলোর প্রতি শামিনের, সেই সাথে বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে তার। আলোর এই কান্না তো তার কারণেই। কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে গাড়িটা হঠাৎ থামিয়ে দেয় সে। আলো কেঁদেই যাচ্ছে। শামিন একটা গভীর নিঃশ্বাস নিয়ে আলোর সিট বেল্ট বেঁধে দেয়। আলোর গায়ে শামিনের হাত লাগতেই এক ঝটকায় সে হাত সরিয়ে দেয় আলো। শামিন নিচু স্বরে বলে, সিট বেল্ট না বাঁধলে সমস্যা হতে পারে। আবারও গাড়ি চলতে শুরু করে এবং সোজা হসপিটালের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে আলোর দিকে হাত বাড়িয়ে দেয়। আলো তাকে উপেক্ষা করে নেমে দৌড়ে ভিতরে চলে যায়। শামিন ধীর পায়ে তার পিছু পিছু যায়। করিডোরে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়ের গায়ে হুমড়ি খেয়ে পড়ে আলো। আজান আয়াত এসে আলোকে ধরে। মায়ের গায়ে রেহেনা দীর্ঘদিন পরে মেয়েকে দেখেও তাকে বুকে টেনে নেয় না। মেয়ের মুখের দিকে থাকে শুধু। আলো কান্নাটাকে নিয়ন্ত্রণ করে কাঁপা কাঁপা গলায় বলে, কিভাবে হলো আম্মু এসব? কারণ উপরওয়ালার ইচ্ছা। ধরা গলায় জবাব দেয় না। খুবই ক্লান্ত এবং বিধ্বস্ত লাগছে তাকে। শামিন ধীর পায়ে হেঁটে করিডোরে এসে দাঁড়ায়। তার মুখটা খুবই শুকনো দেখাচ্ছে। রেহেনা শামিনের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে তার দিকে এগিয়ে যায়। কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, এসেছো তুমি, এখানে দাঁড়িয়ে কেন? শামিনের হাত ধরে রেহেনা টানতে টানতে আইসিইউর সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। বলে, লোকটাকে দেখবে না, এসো আমার সাথে, এসো। দেখো, মন ভরে দেখো, তুমি শান্তি পাচ্ছ না? বলো বাবা। শামিন অস্ফুট স্বরে বলে ওঠে। আন্টি, শামিনকে কিছু বলতে না দিয়ে একটা চড় মারে রেহেনা তাকে। গালে হাত দিয়ে মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে শামিন। রেহেনা বলে ওঠে, আর কিসে শান্তি হবে তোমার? ছুটে গিয়ে আজান আয়াতকে টেনে এনে শামিনের সামনে দাঁড় করায়। তারপর চেঁচিয়ে বলতে থাকে। ওদের মেরে ফেললে হবে? নিয়ে যাও, পুঁতে ফেলো ওদের। তারপর গিয়ে আলোকে টেনে এনে সামনের দিকে ধাক্কা দিয়ে বলে, ওকেও মেরে দাও, তাহলে তো শান্তি অবশ্যই হবে। শামিন চোখ তুলে তাকায় না রেহেনার দিকে। রেহেনা চেঁচিয়ে বলতে থাকে, আমাকে মারো বাবা, অবশ্যই শান্তি পাবে তুমি।
কথাটি বলে কান্নায় ভেঙে পড়ে রেহেনা। কিছুক্ষণ পরে মাথা ঘুরে পড়ে যেতে নিলেই ইয়াসার এসে ধরে ফেলে। আচান আয়াতের দিকে তাকিয়ে বলে। ওনাকে বসিয়ে দাও। আচান আয়াত তাদের মাকে ধরে একটা বেঞ্চিতে বসিয়ে দেয়। শামিন ঘুরে আলোর দিকে তাকায়, কান্না থামিয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। শামিন তার দিকে এগিয়ে যায়, পাশে বসে আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলে। আজ যদি আমার বাবার কিছু হয় তাহলে জেনে রাখুন ইয়াসার মির্জা, আমার বাবার খুনি হিসেবে আমি আপনাকেই জানবো আজীবন। নীরা মিশ্রিত কণ্ঠে কথাটি বলে ওঠে আলো। ডাক্তার রাসেল কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে শামিনের দিকে, তারপর হাসি হাসি মুখ করে বলে ওঠে। শহরের মেয়র শামীম ইয়াসার, আমাকে চিনতে পেরেছো? শামিন রাসেলের দিকে হাত বাড়িয়ে দেয়। রাসেল, ফার্স্ট বেঞ্চার, রোল নাম্বার 3। রাসেল হেসে ফেলে, অত্যন্ত আন্তরিকতার সাথে শামিনের সাথে কোলাকুলি করে। শামিনের দিকে তাকিয়ে বলে। তুমি ব্যাকবেঞ্চ হলেও তোমার স্মৃতিশক্তি প্রখর শামীম। এত বছর পরেও মনে রেখেছো আমাকে? শামিন মৃদু হাসে। রাসেল আলোর দিকে তাকিয়ে শামিনকে বলে। ওয়াইফ? শামিন মাথা নাড়ায়। ও বুঝলাম, রোগী কে হয়, শ্বশুর? হ্যাঁ রাসেল। রাসেল একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে। আই সি। ওনার এখন কি অবস্থা? দেখো শামিন, ওনার আগে থেকে ডায়াবেটিস এবং হার্টের অসুখ ছিল, অতএব ঝুঁকিটা একটু বেশি। আর তাছাড়া ওনার এখানে আনতে অনেকটাই দেরি করে ফেলেছেন। এটা মাইন্ড স্ট্রোক না, মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই। শামিন আলোর মুখের দিকে তাকায়। আলো বোকার মতো ডাক্তার রাসেলের দিকে তাকিয়ে আছে। এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলে। তাহলে করছেন না কেন অপারেশন? করুন। ভাবি, সার্জারি তো মুখের কথা নয়। আর তাছাড়া রাসেল শামিনের দিকে তাকায়। হবে, কিন্তু অনেক রিস্কি। অন্যদিকে বেশি দেরি করাও যাবে না, আমাদের কিছু একটা করতে হবে, যদি তোমরা রাজি থাকো। আপনি অপারেশন করুন প্লিজ। আলো হাত জোর করে বলে ওঠে। আপনাদের সৌভাগ্য নাকি জানি না, তবে আজকে ডাক্তার আদনান যদি বন্ডে সই করে দেন তাহলে আমরা এগোতে পারি। আলো কেঁপে ওঠে কথাটা শুনে, ভীত কণ্ঠে বলে। বন্ডে কেন সাইন করতে হবে? রাসেল নিচু স্বরে বলে। বললাম না অনেক রিস্কি, কিছু একটা হয়ে গেলে। রেহেনা আর্তনাদ করে ওঠে। আজান মাকে আগলে নেয়। আলো গলায় জমে থাকা কান্নাটা গিলে ফেলে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর একটা বিষয়, অপারেশনটাই খুব ব্যয়বহুল। তুমি এসব নিয়ে ভেবো না রাসেল, আমি আছি। শামিন কথাটি বলার সাথে সাথে আলো চেঁচিয়ে ওঠে। না। শামিন এবং রাসেল তার মুখের দিকে তাকায়। আলো শামিনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে। প্রয়োজন নেই, একেবারেই প্রয়োজন নেই ইয়াসার মির্জা। সারা ভালো, 1000 টাকার বিষয় না এটা। আলো শামিনের দিকে এগিয়ে যায়, তেজি কণ্ঠে বলে। আপনি ভাবলেন কি করে আমি আপনার টাকায় আমার আব্বুর অপারেশন করাবো? রাসেল একবার শামিন একবার আলোর দিকে তাকায়। শামিন আলোকে বলে। কি করবে তুমি? আমাদের যেটুকু আছে সেটাই যথেষ্ট। আপনার মতো ক্রিমিনালের টাকায় আমার আব্বুর জীবন বাঁচলে অমন জীবনের দরকার নেই। চোখের পানি মুছে রেহেনার দিকে তাকিয়ে বলে। আমি আব্বুর সেভিং থেকে টাকা তুলতে চাই আম্মু। নমিনি তো তুমি, কিন্তু মনে হচ্ছে বেশ দেরি হবে তাতে। তুমি আমার বিয়ের জন্য যে গয়নাগুলো গড়িয়েছিলে ওগুলো বিক্রি করতে চাচ্ছি আজ রাতের মধ্যে। শামিন কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে আলোর হাত ধরে টানতে টানতে ওয়েটিং রুমের পিছনের দিকটায় নিয়ে যায়। দেওয়ালের সাথে ঠেস ধরে ধমকের সুরে বলে ওঠে। বেশি বুঝবে না আলো, তুমি ঠিক নেই, আমাকে সামলাতে দাও সবটা। আলো শামিনকে ধাক্কা দিয়ে বলে। কেন, কে হন আপনি আমাদের? কেউ না, একজন অপরাধী আমি, একজন দোষী। ধরে নাও এই সবটা আমার ভুলের মাসুল। আলো তাচ্ছিল্যের হাসি হাসে। ভুলের মাসুল চাই না আমি। আপনার অন্যায়ের শাস্তি ছাড়া আমি কিছুই চাই না। দরকার নেই এসবের, যান এখান থেকে। এমন সময় হন্তদন্ত হয়ে ইসমাম এসে দাঁড়িয়ে পড়ে সেখানে। তার পিছনে ঈশিতা। ইসমাম আলো আর শামিনের দিকে তাকিয়ে বলে ওঠে। ভাইয়া, শামিন ওদের দিকে তাকায়। ঈশিতাকে দেখতে পেয়ে বলে। ইস্যু, এই অর্থ উন্মাদ মেয়েটাকে ধরে রাখ, আমার কিছু কাজ আছে। আতাউর আলমের সার্জারি হবে। আলো চেঁচাতে থাকে। সব জায়গায় নিজের ক্ষমতার জোর, গায়ের জোর, অর্থের জোর দেখাবেন না ইয়াসার মির্জা।
ইসমাম বলে ওঠে। আদ্রি, তারপর কথাটা ফিরিয়ে নিয়ে নিজেকে সামলে নিয়ে বলে, ভাবি আপনি শান্ত হন, এখন মাথা ঠান্ডা রাখার সময়। আলো এক পলক ইসমামের দিকে তাকিয়ে ছুটে চলে যায় রেহেনার কাছে। শামিন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ডাক্তার রাসেলের কাছে চলে যায়। ভাবি, ঈশিতা হুট করে কি মনে করে আলোকে ভাবি ডেকে ফেলে। আলো রেহেনাকে আগলে ধরে বসেছিল, মাথা তুলে ঈশিতার দিকে তাকায়। আজান আয়াত দূরের একটা বেঞ্চিতে মাথা নিচু করে বসে আছে। ঈশিতা আলোর পাশে বসে রেহেনার দিকে তাকিয়ে বলে, আন্টির শরীরটা খুব খারাপ, সম্ভবত হসপিটালের পাশেই আমার এক ফ্রেন্ডের বাসা। তুমি চাইলে আমি আন্টিকে সেখানে নিয়ে যেতে পারি। আন্টি একটু রেস্ট নিত, অপারেশন সকাল 7টায়। দরকার নেই। নিচু স্বরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলে ওঠে রেহেনা। তারপর আজানের দিকে তাকিয়ে বলে, তোর দাদির খোঁজ দিস। রেহেনা দু চোখ বন্ধ করে ফেলে। ঈশিতা উঠে দাঁড়ায়। তখনই একজন নার্স এসে বলে। আমি নিস্তেজ কণ্ঠে জবাব দেয় আলো। আলো একটা ধাক্কার মতো খায়, কিন্তু নিজেকে দ্রুতই সামলে নিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। 2 কদম হেঁটে সামনে এগোতেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে ঈশিতা ধরে ফেলে। ঈশিতা নরম গলায় বলে, আমি তোমাকে ধরে রাখছি ভাবি, তুমি চলো। ডাক্তার রাসেলের কেবিনে শামিন এবং ইসমাম দুজনে দুটো চেয়ারে বসে আছে। আলো গিয়ে কেবিনের দরজার কাছে দাঁড়ায়। ইসমাম আলোকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আলো গিয়ে চেয়ারটাতে বসে পড়ে। তার দৃষ্টি ডাক্তার রাসেলের দিকে। রাসেল আলোর দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে, এটাতে সই করতে হবে ভাবি। কাঁপা কাঁপা হাতে আলো কাগজটা নেয়। কিছুক্ষণ কাগজটার দিকে তাকিয়ে থেকে মুখ তুলে একে একে সবার দিকে তাকায়। ঈশিতা আলোর কাঁধে হাত রেখে নরম গলায় বলে, সব ঠিকঠাক হবে, কিছু হবে না তোমার বাবার। শামিন চুপ করে বসে আছে। আলো ধীরে ধীরে কাগজটাই সই করে ডাক্তার রাসেলের দিকে এগিয়ে দেয়। রাসেল বলে, এখন তোমরা অপেক্ষা করো, আমরা ডাক্তাররা আগে একটা মিটিং করব। তোমরা ধৈর্য ধরো, আল্লাহকে রাখো। আলো উঠে চলে যায়। শামিন ঈশিতার দিকে তাকিয়ে বলে, কিছু খাওয়া ওদেরকে। কাজ হবে না ভাইয়া, সবাই কঠিন পাথরের মূর্তি, যার কারিগর তুমি নিজেই। শামিন বোনের দিকে তাকিয়ে থাকে। ঈশিতা উঠে আলোর পিছু পিছু চলে যায়। কোথায় যাচ্ছ? নরম গলায় বলে শামিন। আলো আজানের হাত ধরে দাঁড়িয়ে পড়ে। শামিন এসে আলোর সামনে দাঁড়ায়। আলোর চোখের দিকে তাকিয়ে বলে, রাত 3টার সময় কোথায় যাচ্ছ তুমি? আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, টাকা আনতে আব্বুর অপারেশনের। শামিন আলোকে শক্ত করে ধরে নিচের দিকে টেনে নিয়ে রেগে গিয়ে বলে, বাড়াবাড়ি করছো কিন্তু আলো। আলো নিজেকে ছাড়িয়ে নেয় না শামিনের থেকে। চুপচাপ অন্যদিকে তাকিয়ে থাকে। আলোর নীরবতা শামিনকে আরো রাগিয়ে দেয়, কিন্তু মুহূর্তেই নিজেকে শান্ত করে। আলোকে ছেড়ে দিয়ে নরম গলায় বলে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তুমি টাকা কোথায় পাবে? না ব্যাংক খোলা, না স্বর্ণের দোকান। কি দেবে? কে দেবে তোমাকে টাকা? আর এই শহরে আমার জানা মতে তোমাদের কোনো পরমাত্মীয়ও নেই যে এই মুহূর্তে তুমি চাইলেই তোমাকে এতগুলো টাকা দিয়ে দেবে। আলো শামিনের দিকে তাকায়। শামিন বলে, আমি টাকার ব্যবস্থা করছি, তুমি বরং ধার হিসেবে নাও, পরে না হয় শোধ করে দিও। তোমার গয়নাগুলো আমাকে দিও। তবু এত রাতে অযথা পরিশ্রম করো না আলো, তোমার মায়ের কাছে যাও। শামিন এইবার প্রচন্ড বিরক্ত হয়ে রেগে গিয়ে দেওয়ালে একটা ঘুষি মেরে দেয়। ঈশিতা এসে ভাইয়ের হাত ধরে। ইসমাম এসে দাঁড়ায়। ঈশিতা আলোকে এক পলক দেখে কিছু কঠিন কথা বলতে যাবে, অমনি ইসমাম চোখ দিয়ে ইশারা করে তাকে কিছু বলে নিষেধ করে। নিজেকে সামলে নিয়ে ঈশিতা আলোকে বলে, ঠিক আছে ভাবি, ভাইয়ার থেকে নিতে হবে না, তুমি আমার থেকে ধার নাও। তোমার গয়নাগুলো আমাকে দিও প্লিজ। আলো ঈশিতার দিকে তাকিয়ে থাকে। ঈশিতা এসে আলোর গালে একটা হাত রেখে বলে, আপু বলো তো তুমি আমায়, তাই না? তাহলে আমার এই কথাটা ফেলো না প্লিজ। প্লিজ ভাবি, প্লিজ আলো। আলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের গাল থেকে ঈশিতার হাতটা ছাড়িয়ে দিয়ে ধীর পায়ে হেঁটে রেহেনার কাছে চলে যায়। অপেক্ষার প্রহর গুনতে গুনতে সকাল 6টা বেজে গিয়েছে। আর 1 ঘন্টা পরে অপারেশন। এর মাঝে কেউ কিছু মুখে দেয়নি। ডাক্তার আদনান, রুহানি এবং রাসেল ছাড়াও আরও 2জন ডাক্তার অপারেশন রুমে ঢুকে প্রস্তুতি নিচ্ছে সবকিছুর।
রেহেনা বিধ্বস্ত মুখটা নিয়ে বসে আছে স্বামীর কেবিনের সামনে। আলো এসে মাকে একটু পানি খাইয়ে দেয়। আজান ভোর 4টের দিকে একবার বাড়িতে গিয়েছিল। সে এই মাত্র এসে মায়ের পাশে বসে পড়ে। আয়াত বাইরে থেকে কিছু শুকনো খাবার কিনে এনে আলোর পাশে বসে। শামিন ধীর পায়ে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ায়। আলো শামিনকে দেখে উঠে চলে যায়। আজান আয়াত ও বোনের পিছু পিছু চলে যায়। রেহেনা বসে আছে। শামিন রেহেনার পাশে বসে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। শামিন রেহেনার দিকে এক পলক তাকিয়ে তার হাত দুটো মুঠি করে ধরে। রেহেনা শামিনের দিকে তাকায়। শামিন নরম গলায় বলতে থাকে, আন্টি, এই পৃথিবীতে আমি সবথেকে বেশি অন্যায় আপনার সাথে করেছি। একজন স্ত্রী, একজন মা হয়ে আপনি দ্বিগুণে ভুগেছেন। আমি নিজের দোষ স্বীকার করে নিলাম আন্টি। আমি লজ্জিত, অনুতপ্ত। আপনি আমাকে পারলে মাফ। শামিনকে আর কিছু বলতে না দিয়ে রেহেনা নিজের হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। নিজের মায়ের বয়সী এই মহিলার চোখে শামিন তার প্রতি তীব্র ঘৃণা দেখতে পেয়ে আর কথা বলার সাহস পায় না। কয়েক মুহূর্ত বসে থেকে সেও উঠে চলে যায়। আতায়ুর আলমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। ওয়েটিং রুমে সবাই অপেক্ষা করছে একটা ভালো খবর শোনার। একজন মেয়ে অপেক্ষা করছে তার বাবার জন্যে। দুজন ছেলে অপেক্ষা করছে তার বাবার জন্যে। একজন স্ত্রী অপেক্ষা করছে তার স্বামীর জন্যে। একজন অপরাধী অপেক্ষা করছে একটা স্বস্তির সংবাদের, যাতে তাকে আর কোনো দোষের ভাগিদার না হতে হয়। ইলহামের নাম্বার থেকে অনবরত ফোন আসছে। শামিন প্রথমে ফোনটা রিসিভ করতে চায়নি, পরে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ইলহাম বলে, ভাইয়া, আজকের অনুষ্ঠানের কি হবে কিছু বলছো না যে? এখানে সবকিছু আয়োজন করা হয়ে গিয়েছে। শামিন কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে, অনুষ্ঠান হবে, লোকজনকে খাইয়ে সবটা বুঝিয়ে বলবি। এখানে সার্জারি চলছে। ইমতিয়াজ মির্জা ইলহামের হাত থেকে ফোন নিয়ে শামিনকে বলে, কি ধরনের রসিকতা শুরু করেছো তুমি? এত বড় অনুষ্ঠানের আয়োজন করে এখন বলছো আসতে পারবে না? বড় বউ ছাড়া রিসেপশন হবে? হ্যাঁ হবে। লোকজন যেন পেট ভরে খেয়ে চলে যায়। ঋতুকে বলো সবটা দেখতে। শামিন, তুমি কি শুরু করছো একটু বলবে? ওখানে কি করেছো তুমি? এখানে আমার একজন আত্মীয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সম্পর্কে তিনি আমার শ্বশুর। এখানে আমার থাকাটা জরুরি বাবা। লোকজনকে তুমি আর ইলহাম ম্যানেজ করো। কোনো সাংবাদিক এলে বলবে যা কথা জানার ইয়াসার মির্জার থেকে জানতে। রাখছি। ফোনটা কেটে দিয়ে শামিন আলোর দিকে তাকায়। বেঞ্চির উপরে পা উঠিয়ে হাঁটুতে মাথা রেখে গুটিয়ে বসে আছে। একে একে আতায়ুর আলমের পরিবারের প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে শামিন সেখান থেকে চলে যায়। তারপর সোজা 3তলায় নামে সে। এই হসপিটালেই জামিল অ্যাডমিট। 304 নাম্বার কেবিনের পর্দা সরাতেই দেখে জামিলের মাথায় হাত দিয়ে বসে আছে হেনা। শামিনকে দেখে হেনা উঠে দাঁড়ায়। শামিন নিচু স্বরে বলে, উঠতে হবে না, তুমি বসো। হেনা বসে পড়ে। শামিন জামিলের কাছে এগিয়ে যায়। জামিল তার ইয়াসার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ক্ষীণ কণ্ঠে বলে, না, চলছে। জামিল ম্লান হাসে। কি অদ্ভুত তাই না ভাই? একসময় আতর আলমকে 2 বেলা তুলোধুনো করতেন, আর এখন? শামিন জামিলের বেডের একপাশে বসে। জামিল হেনার দিকে তাকিয়ে বলে, তুমি একটু বাইরে যাবে হেনা? ভাইয়ের সাথে আমার কথা আছে। হেনা উঠে চলে যায়। শামিন জামিলের দিকে তাকিয়ে আছে। জামিল বলতে থাকে, সেদিন ওদের সামনে আমি আপনাকে লজ্জা দিতে চাইনি ভাই, তাই বলিনি যে আপনি ঘোর অন্যায় করছেন। আতাউর আলম যদি দোষী থাকতো, তবুও তার শাস্তি তারা মেকে কেন পাবে? খুব আহত হয়েছি ভাই আমি। আপনাকে আমি এই দুনিয়ার কারোর সামনে ছোট করতে পারবো না, কিন্তু সত্যি ভাই, আপনি মহা অন্যায় করে ফেলেছেন। শামিন জামিলের দিকে তাকিয়ে থাকে তার কথা শুনে। টানা 4 ঘন্টা অপারেশনের ইতি টেনে ডক্টর রাসেল অপারেশন থিয়েটার থেকে বের হয়। শামিন তার কাছে যাওয়ার আগেই আলো ছুটে যায়। শামিন দাঁড়িয়ে পড়ে। আলো কাঁপা কাঁপা গলায় বলে, কি হয়েছে ডক্টর? মুখের উপর থেকে মাস্ক খুলে নিয়ে ডক্টর রাসেল একটা ম্লান হাসি হেসে বলে, অপারেশন ঠিকঠাকভাবে হয়ে গেছে ভাবি। আলো শান্ত হতে পারে না। একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, বাঁচবি তো আব্বু? ভাবি দেখুন, আগেই বলেছি এটা রিস্কি। আপনার বাবাকে আইসিইউতে শিফট করা হবে, এখনও কিছু বলা যাচ্ছে না।
আলো 2 পা পিছিয়ে গিয়ে একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়ে। ইসমাম গিয়ে ডাক্তার রাসেলকে বলে, ওনার কন্ডিশন কিরকম? মানে ধরুন আনুমানিক কখন জ্ঞান ফিরবে বলে আশা করা যায়? জ্ঞান তো এত তাড়াতাড়ি ফিরবে না, তবে হ্যাঁ 70% চান্স আছে আগামী 72 ঘন্টার মধ্যে রোগী রেসপন্স করবে। বাকিটা তো সৃষ্টিকর্তার ইচ্ছে। রেহেনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আজান এবং আয়াত। শামিন কিছুক্ষণ তাদের দেখে ঈশিতাকে বলে, ওনাদের বাড়িতে নিয়ে চলো ইস্যু, এখানে ওনার মেয়ে থাকবে সম্ভবত। ওনারা চলে যাক, হসপিটালে থেকে তো কোনো লাভ নেই সবার। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, মেয়েদের মতো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছো কেন? তোমার আপুকে দেখে কিছু শিখতে পারো না? সে সহজে কাঁদে। রেহেনা কান্না থামিয়ে কঠিন গলায় বলে ওঠে, আমি আমার স্বামীর কাছে থাকবো। তুমি কে ঠিক করা সবটা? শামিন রেহেনার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আপনার জামাই আমি, আপনার মেয়ের স্বামী। এখন যেটা বলছি সেটা চুপচাপ করুন, নয়তো ধরে বেঁধে গাড়িতে রেখে আসবো। বলেই চুপ করে শোনে শামিনের কথা। কিছুক্ষণ পরে শামিন বলে ওঠে, হসপিটালে থেকে আপনি কি করবেন? আপনি নিজে হাই ব্লাড প্রেশারের রোগী। এখন যদি একটা অঘটন ঘটিয়ে ফেলেন, ভোগান্তি তো আপনার ছেলে মেয়েদের হবে। ঈশিতা রেহেনার পাশে বসে নরম গলায় বলে, আন্টি দোহাই আপনার, আজান আয়াতকে নিয়ে চলে যান। এখানে থাকার কোনো মানে নেই। আলো তো আছে, ও সবটা দেখবে। রেহেনা মাথা তুলে এক পলক ঈশিতাকে দেখে উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে আইসিইউর কাছে গিয়ে আতায়ুর আলমের নিথর শরীরটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পাশে বসে আজ চোখে আলোর দিকে এক পলক তাকায় সে। মাথা নিচু করে বসে আছে আলো। স্বামীদের হাতে টিস্যু পেপারে মোড়ানো একটা স্যান্ডউইচ। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে অনেকটা সাহস নিয়ে সে স্যান্ডউইচটা আলোর দিকে এগিয়ে দেয়। নরম গলায় বলে ওঠে, রাত থেকে কিছু খাওনি, এখন দুপুর 1:30 বেজে গিয়েছে, এটা অন্তত মুখে দাও। আলো এক পলক স্যান্ডউইচটার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলে, এসব এখন বন্ধ করুন। আমি কথা দিচ্ছি আমি আপনার নামে কোনো মামলা করব না, কোনো স্টেপ নেব না আপনার বিরুদ্ধে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি শুধু এখান থেকে চলে যান। আমার আপনাকে দেখলে যন্ত্রণা হচ্ছে খুব। এসব কথার সাথে তোমার এটা খাওয়ার কোনো সম্পর্ক নেই আলো, তুমি এটা খাও। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আলো হাত বাড়িয়ে স্যান্ডউইচটা নিয়ে নেয়। স্যান্ডউইচটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা কামড় বসায় তাতে। শামিন আলোকে দেখে কিছুটা স্বস্তি পায়। পানির বোতলটা এগিয়ে দেয় আলোর দিকে। আলো নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, কি কপাল আমার, যে লোকটার জন্য আব্বু আজ মরতে বসেছে আমি তার হাতে খাবার খাচ্ছি। কয়েক মুহূর্ত নীরব থেকে শামিন বলে ওঠে, শুধু খাবার না, তার কিনে দেওয়া শাড়ি তোমার গায়ে, তার কেনা গয়না পরে আছো, তার মায়ের হাতের বালা তোমার হাতে, তার নামের সাথে তোমার নাম জুড়ে গিয়েছে, অদ্রিতা আলো। অভিভাবক স্বামী, স্বামীর নাম শামিন ইয়াসার মির্জা। শামিনের এমন উত্তরে আলো ম্লান হাসে। সে হাসিতে শামিনের প্রতি ছিল বিদ্রুপ। শামিন হঠাৎ করে একটা হাত ধরে ফেলে আলোর। আলো হাত সরিয়ে নেয় না। শামিন আলতো করে সেই হাতটাকে নিজের দুহাতে আগলে নিয়ে নরম গলায় বলে, একটা মাস নষ্ট করে দিয়েছি তোমার জীবনে, আমাকে আরো একটা মাস সময় দাও, সবটা না পারি কিছুটা হলেও ঠিক করে দেবো আমি। আলো। আলো নিজের হাত ছাড়িয়ে নেয় না। শামিনের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আপনি আমার জীবন থেকে গোটা জীবনটাই নিয়ে নিন ইয়াসার মির্জা, তবুও আপনার প্রতি আমার অনুভূতি বদলাবে না, কিংবা এই সম্পর্ককে শ্রদ্ধা আমি করব না। আপনাকে আমি সহস্র বছর সময় দিলাম, আপনাকে স্বামীর অধিকার খাটানোর অনুমতি দিলাম, আমি নিজেকে সমর্পণ করলাম, কিন্তু আপনি আমাকে পাবেন না। এই ভেতরের আমিটাকে পাবেন না আপনি। আমি আপনাকে ঘৃণা করি। কথাটা বলে আলো চোখ বন্ধ করে নেয়। দুফোঁটা তরল গড়িয়ে পড়ে তার দু চোখ থেকে। শামিন আলোর হাত ছেড়ে দিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। অতিথিরা এসে সবাই হতভম্ব হয়ে গিয়েছে। ইতিহাসে এই প্রথম কোনো বিয়ের রিসেপশন হচ্ছে যেখানে বর বউ নেই। সাংবাদিকরা এসে বিভিন্ন প্রশ্ন করছে। ইলহাম এবং ইমতিয়াজ মির্জা সবাইকে সবটা বুঝিয়ে বলে কোনোভাবে ম্যানেজ করে নিয়েছে বিষয়টা। অনুষ্ঠানে জয়কে দেখে ইলহাম কিছুটা বিরক্ত হয়ে তার দিকে এগিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গিয়ে ধমকের সুরে বলে, তুমি এখানে এসেছো কেন? পাগল হয়ে গিয়েছো নাকি তুমি?
জুই চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে। ফোন ধরছিলে না কেন আমার? জবাব দাও। বউ কি আঁচলে বেঁধে নিয়েছে নাকি? ইলহাম প্রচণ্ড রেগে গেলেও নিজেকে শান্ত করে বলে। দেখো জুই, তুমি এভাবে হুট করে চলে আসলে সমস্যাটা তো আমার হবে, তাই না? এটা তুমি কি চাও? আমার ফোন লাগাতার কেটে দেওয়ার আগে এটা মাথায় রাখা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আর কাটবো না। এবার তুমি যাও, ঘর ভর্তি অতিথি, বাড়িতে বাবা আছে, সমস্যা হবে আমার। প্লিজ যাও। ঠিক আছে, আগে কিছু টাকা দাও, আমি শপিংয়ে যাব। ইলহাম জুয়ের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে তার পকেট থেকে ওয়ালেট বের করে জুয়ের হাতে একটা কার্ড দেয়। জুই আহ্লাদি গলায় বলে। বলো, কাল দেখা করবে সকালে? বলো। কাল হবে না জুই, ইহানের মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। জুই কপাল কুঁচকে বলে। কি হয়েছে ওর? পেট বাঁধিয়েছে নাকি আবার? দেখো ইলহাম, যদি এমন কিছু হয় তাহলে ওর অ্যাবর্শন করাবে তুমি। মাইন্ড ইট। ইলহাম রেগে গিয়ে বলে। স্টপ জুই, এখন যাও প্লিজ। জুই চলে যায়। ইলহাম কিছুক্ষণ থেকে ঘুরে দাঁড়াতেই দেখে ঋতু তার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো ভেজা। ইলহাম কিছু বলার আগেই ঋতু চলে যায় সেখান থেকে। বিকেল 3টের দিকে রেহেনা আজান আয়াতকে নিয়ে আবারও এসেছিল হসপিটালে। সন্ধ্যার দিকে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আলো। বলেছে সে একাই থাকতে পারবে। শামিন এসে পেছন থেকে আলোকে ডেকে ওঠে। আলো ঘুরে তাকায়। শামিন নরম গলায় বলে। অনেক রাত হয়েছে, কাল রাত থেকে ঘুমাওনি, বাড়ি চলো, একটু ঘুমিয়ে নেবে। এখানে থাকার কোনো প্রয়োজন নেই, নার্স ঠিক করে রেখেছি আমি, কোনো অসুবিধা হবে না। আমার আব্বুর কাছ থেকে আমাকে কোথাও নিয়ে যেতে পারবেন না। নিচু স্বরে কিন্তু তেজি কণ্ঠে বলে ওঠে আলো। শামিন আলোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে। ঠিক আছে, থাকো, আমি আশেপাশে আছি, প্রয়োজন হলে ডেকে নিও। ইসমাম এসে শামিনের পিছনে দাঁড়িয়ে বলে। তুমিও তো ঘুমাওনি ভাইয়া, তুমি বাড়িতে যাও, আমি আছি। না, তুই যা, তোদের কষ্ট করার কোনো মানে হয় না ছোট, যা। জোড়াচুরি করে ভাইয়ার সাথে পারা যাবে না। ইসমাম হাল ছেড়ে দিয়ে আলোর দিকে এক পলক তাকায়, তারপর চলে যায় সে। ঘুরে ফিরে ওয়েটিং রুমে এসে দেখে আলো বসে আছে চুপচাপ। ঘুমে তার চোখ বুজে আসছে। ওয়েটিং রুমে তারা দুজন এখন। পুরো হসপিটাল নিস্তব্ধ। শামিন এগিয়ে গিয়ে আলোর পাশে বসে। আলো বসে বসে ঢুলছে। শামিনের উপস্থিতি সে টেরই পায়নি। কয়েক পলক আলোকে দেখে শামিন বলে ওঠে। ভেতরে কেবিন রয়েছে, অন্তত সেখানে গিয়ে ঘুমাও। আলো লাফিয়ে ওঠে। শামিন বলে। সরি, ভয় পেয়ে যাবে বুঝিনি। বলেছি ভেতরে কেবিন আছে, সেখানে গিয়ে ঘুমাও। এভাবে বসে বসে তো ঘুমানো যায় না। আলো কপাল কুঁচকে বলে। চোখটা একটু লেগে গিয়েছিল, ঘুমাইনি, এখানেই ঠিক আছি আমি। শামিন কিছুক্ষণ শীতল চোখে আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে থাকে। আলো তার দিকে তাকিয়ে আছে। শামিন আলোর চোখের দিকে এক পলক তাকিয়ে আলোকে পাঁজা কোলে করে তুলে নেয়। নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে আলো ব্যর্থ হয়। সোজা হেঁটে একটা কেবিনে ঢুকে একটা বেডের ওপর আলোকে বসিয়ে দেয় শামিন। আলো তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। শামিন আলোর চোখের দিকে তাকিয়ে খুবই ঠান্ডাভাবে বলে। এখন এখানে চুপচাপ শুয়ে না পড়লে একটা চর মেরে সামনের পাটির দাঁত সবগুলো ফেলে দেবো। আসিয়া, তোকে দেবদাস মুভিতে কাস্ট করা যেতে পারে, লুকটা একেবারে পারফেক্ট। ফুয়াদ শামিনের দিকে তাকিয়ে কথাটি বলে শামিনের দিকে তাকায়। শামিন এক মনে ড্রাইভ করছে। ফুয়াদ বলে। সেদিন রাতে তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আসলে রাইসার সাথে ঝগড়া হয়েছিল, তুই কি এখনো রেগে? না। এক শব্দে জবাব দেয় শামিন। 2 রাত না ঘুমিয়েছিলি? না, গতকাল শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিলাম, তাও বসে বসে। এখন পুরো শরীর ভেঙে ঘুম আসছে, বাড়িতে গিয়ে একটু ঘুমাবো। আলো কি করছে? কাঁদছে খুব? না, প্রথমে খুব কেঁদেছিল, এখন স্বাভাবিক, শুধু আমাকে দেখে খেপে যায়। তো যাচ্ছিস কেন সামনে? হেল্প করলে আড়ালে থেকেও তো করা যায়। আমার বউ, আমি সামনে যাব না? ফুয়াদ শামিনের দিকে তাকায়, পরপর বলে ওঠে। আমার দাদি তোর কপালের তিলটা দেখে সবসময় বলতো তুই নাকি বউ পাগলা হবি। দাদির কথা মিলে যাচ্ছে।
শামিন ম্লান হাসে। ফুয়াদের অফিসের সামনে ফুয়াদকে নামিয়ে দিয়ে সোজা শান্তি নীড়ে ছুটে যায় তার গাড়ি। ধীর পায়ে বাড়িতে ঢুকে দেখে ক্যাটারিং সার্ভিসের লোকেরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। ইমতিয়াজ মির্জা লিভিং রুমে ইহানকে কোলে নিয়ে বসেছিল। শামিনকে দেখে উঠে দাঁড়িয়ে যায়, গম্ভীর কণ্ঠে বলে, দাঁড়াও,